বিভেদ প্রতিহিংসার রাজনীতি চায় না দেশের মানুষ, বললেন তারেক রহমান। স্বৈরাচারের নির্মম নির্যাতনে দমে যায়নি ছাত্রদল। একজন মায়ের চোখে যেমন বাংলাদেশ, তেমন একটি বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই, নবীন এবং প্রবীণ সকলে মিলে। এক ফ্যাসিবাদ বিদায় করে আরেক ফ্যাসিবাদের উত্থান হতে দেবে না এনসিপি, নতুন বাংলাদেশের 24 দফা ইশতেহার ঘোষণা। জুলাই ঘোষণাপত্র উপস্থাপনকাল থাকবে রাজনীতি, নির্বাচন এবং অর্থনৈতিক সংস্কার। ছাত্র জনতাকে ঢাকা আনতে বিশেষ ট্রেন। 24 আগস্ট ফ্যাসিস্ট পতনের আন্দোলনের প্রাণ যায় শতাধিক ছাত্র জনতার। একদিন এগিয়ে যায় আনা গণভবনমুখী লং মার্চ। ফেনীতে 24 এদিনে গুলিতে প্রাণ যায় 7 জনের, এখনো ধরাছোঁয়ার বাইরে মূল হোতারা। হতাশ জুলাই যোদ্ধা আর স্বজনরা। মাদক সন্ত্রাস দমন না করে জড়িতদের পালনে ব্যস্ত ঢাকার মোহাম্মদপুর থানার ওসি। আসামি ধরিয়ে দিলেও ছেড়ে দেওয়ার অভিযোগ। এবং বরিশাল সিটিতে যেন অনিয়মই ছিল নিয়ম। সাবেক মেয়র খোকন শেরনিয়াবাতের ঘনিষ্ঠজনরাই পেতেন টেন্ডার, অনিয়ম তদন্তে দুদক। দর্শক শুভ সকাল, সংবাদ সকালে দেখছিলেন শিরোনামগুলো। আপনাদের সঙ্গে আছি আমি অতশীষে। এবারে পুরো খবর। দেশের জনগণ প্রতিশোধ বিভেদের রাজনীতি চায় না উল্লেখ করে জীবনমান উন্নয়নের রাজনীতিতে সবাইকে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, জনগণই বিএনপির সব ক্ষমতার উৎস। রোববার বিকেলে রাজধানীর শাহবাগে ছাত্রদলের সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি আহ্বান জানান, তরুণ প্রজন্মের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। সাইফুল রিপনের রিপোর্ট। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে রাজধানীর শাহবাগে জাতীয়তাবাদী ছাত্র দলের সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যে নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, সাহস ও সততার সঙ্গে এগিয়ে গেলে গণতন্ত্রকামী জনগণ বিএনপির সঙ্গেই থাকবে। বাংলাদেশের জনগণ আর বিভেদ, বিরোধ, প্রতিহিংসা, প্রতিশোধের রাজনীতি তারা চায় না। রাজনৈতিক দলগুলোকে এ কারণেই জনগণের কাছে সেভাবে জবাবদিহি করতে হবে। রাজনৈতিক দলগুলোর কাছে জনগণ চায় রাজনীতির গুণগত পরিবর্তন। সুতরাং আসো, কথামালার রাজনীতি নয়, বরং আমরা শুরু করি মানুষের জীবন মান উন্নয়নের রাজনীতি। দেশকে তাবেদার রাষ্ট্র করতে গেল 1.5 দশকে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেয়া হয়েছে বলে অভিযোগ করেন তারেক রহমান। জনগণের ভোটে নির্বাচিত হয়ে দেশ পরিচালনার দায়িত্ব পেলে নতুন কর্মসংস্থান তৈরি সহ শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে নেয়া বিএনপির নানা পরিকল্পনা তুলে ধরেন তিনি। ভবিষ্যতে শিক্ষার্থীদেরকে যাতে কর্মসংস্থান নিয়ে হতাশায় পড়তে না হয়, আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সেই আলোকেই শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং জব অপরচুনিটির জন্য কর্ম পরিকল্পনা বা প্ল্যানিং তৈরি করছে। স্বনির্ভর জনগণ, স্বনির্ভর বাংলাদেশ, এটা গঠনের ধারাবাহিকতায় বিএনপি বর্তমানে দেশে বিদেশে কর্মসংস্থান সৃষ্টি এবং নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করার রাজনৈতিক কর্মসূচি এবং পরিকল্পনা গ্রহণ করছে। ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থার উত্থান ঠেকাতে তরুণ প্রজন্মকে সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, নবীন প্রবীণ সবাইকে একসঙ্গে নিয়ে গড়ে তুলতে হবে ভবিষ্যৎ বাংলাদেশ। একজন মায়ের চোখে যেমন বাংলাদেশ, তেমন একটি বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই, নবীন এবং প্রবীণ সকলে মিলে। এই বাংলাদেশে ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থার উত্থান কিংবা পুনর্বাসন ঠেকাতে শিক্ষার্থীদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে, সচেতন ভূমিকা পালন করতে হবে। 4 কোটি নতুন ভোটারের প্রতি দলের পক্ষ থেকে আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। সমাবেশে অংশ নেয়া নেতাকর্মীরা বলছেন, 1 বছর আগে যেভাবে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছেন তারা, ঠিক একইভাবে সামনের দিনগুলোতে গণতান্ত্রিক উত্তরণের পথে যে কোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবেন তারা। শাহবাগ থেকে সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।
কোনো ব্যানার, প্ল্যাকার্ড বা ফেস্টুন ছিল না। জুলাই অভ্যুত্থানের স্পিরিট ধারণ করে স্লোগান দিতে দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শাহবাগে সমাবেশে আসেন ছাত্রদলের নেতাকর্মীরা। সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে বিভক্তি সৃষ্টির চেষ্টা চলছে। ফ্যাসিস্টরা যাতে রাজনীতি না করতে পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নিয়াজ মোর্শেদের রিপোর্ট। এবার ভিন্ন আঙ্গিকে সমাবেশ করলো ছাত্রদল। কোনো ব্যানার নেই, প্ল্যাকার্ড নেই, নেই কোনো ফেস্টুন, শুধু জুলাই অভ্যুত্থানের স্পিরিট ধারণ করে স্লোগান। শাহবাগের এই সমাবেশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সকাল থেকে ছাত্রদলের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসেন। সমাবেশে যোগ দিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা বলেন, আগামী বাংলাদেশে যেন হয় সাম্যের বাংলাদেশ, শিক্ষাঙ্গনে যেন সহাবস্থানের রাজনীতি প্রতিষ্ঠা পায়। আমাদের মধ্যে মতভেদ রয়েছে, মতপার্থক্য রয়েছে, কিন্তু রাজনৈতিক শিষ্টাচারের জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এই সমাবেশের মাধ্যমে যারা সমালোচনা করে তাদেরকে আমরা দেখিয়ে দিতে চাই যে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা কাদের পক্ষ রয়েছে। আগামীর বাংলাদেশ হবে সাধারণ শিক্ষার্থীদের শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস তৈরি করার রাজনীতি। আমরা একা এই বিজয়কে আমরা নিজেদের করে নিতে চাই না। আমরা দেশের প্রত্যেকটি নাগরিক আমরা এই বিজয়কে উল্লাস করতে চাই। অতিথিদের বক্তব্যে সাবেক ছাত্রনেতারা বলেন, গণতন্ত্র নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে, তবে তাদের রুখে দিতে ছাত্রদল ঐক্যবদ্ধ আছে। তার প্রমাণ আজকের এই সমাবেশ। হাসিনার বিচারটা যদি না হয় তাহলে এই দেশের মানুষ এই জাতিকে ক্ষমা করবে না। এই ছাত্র ভাইরা অতি দ্রুত জনগণের নির্বাচিত সরকার দেখতে চায়। সমাবেশের প্রধান বক্তা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কেউ কেউ চেষ্টা করছে দেশটাকে বিভক্ত করার। আমাদের পাশের দেশে ভারতবর্ষে হাসিনা আশ্রয় নিয়েছে, তার লোক বলেনি, সেখান থেকে সে মাঝে মাঝেই হুমকি দিচ্ছে যে তারা বাংলাদেশে আক্রমণ করবে। তা শুধু তাই নয়, এখানে তারা বিভিন্নভাবে গোলযোগ সৃষ্টি করার চেষ্টা করছে। আজকের এই সমাবেশ থেকে আমাদেরকে শপথ দিতে হবে যে আমরা কোনোদিনই আমরা হাসিনাকে আর এই দেশে রাজনীতি করার কোনো সুযোগ দিব না। সব ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মির্জা ফখরুল। বলেন, বিএনপি পারবে তরুণদের ভোটের অধিকার ফিরিয়ে দিতে। পূর্ব ঘোষণা অনুযায়ী ছাত্রদলের সমাবেশ করার কথা ছিল কেন্দ্রীয় শহীদ মিনারে, তবে একটি রাজনৈতিক দলের অনুরোধে তারা সেই সমাবেশ স্থল পরিবর্তন করে নিয়ে আসে শাহবাগে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ছাত্রনেতারা বলছেন, এভাবেই সাম্যের রাজনীতি যেন আগামীর বাংলাদেশে প্রতিষ্ঠা হয় এবং উদারতার মাধ্যমেই যেন সবাই সবাইকে সহযোগিতা করে। শাহবাগ থেকে নিয়াজ মোর্শেদ, দেশ টিভি। বিগত বছরের ব্যর্থতা স্বীকার করে সেকেন্ড রিপাবলিকের ঘোষণা দিয়েছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন সংবিধান চেয়ে নতুন বাংলাদেশের 24 দফা ইশতেহার ঘোষণা করেন তিনি। জানান, আগামীর বাংলাদেশ হবে সমতার বৈষম্যহীন একটি দেশ। বাংলাদেশপন্থী পররাষ্ট্রনীতি ও শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন তিনি। আলিমুজ্জামান সফওয়ানের রিপোর্ট। নতুন বাংলাদেশ বিনির্মাণে ঐতিহাসিক শহীদ মিনারে ছাত্র জনতার ঢল। যেখান থেকে স্বৈরাচার পতনের এক দফার ঘোষণা এসেছিল, সেখান থেকেই ঠিক এক বছর পর নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করল এনসিপি। ঐতিহাসিক ৩ আগস্ট দুপুরের পর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সারা দেশ থেকে আসা নেতাকর্মীরা শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হতে থাকে। সমাবেশে জাতীয় নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে জুলাই গণহত্যার বিচার করা হবে। পাশাপাশি এনসিপির কার্যক্রম কেউ বাধাগ্রস্ত করতে চাইলে তাদেরকে রাজনৈতিকভাবেই মোকাবেলা করা হবে। এনসিপির একটা নেতা কর্মীর দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, আমরা তাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করব। যে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীরা আমার সহযোদ্ধাদের রক্ত ঝরিয়েছে, সেই সন্ত্রাসীদের বিচার চাইতে এসেছি। পরে বিচার সংস্কার, নতুন সংবিধান প্রণয়ন, বাংলাদেশপন্থী পররাষ্ট্রনীতি ও শক্তিশালী প্রতিরক্ষা কৌশল সহ 24 দফা উত্থাপন করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। কেবল এক ফ্যাসিবাদী শাসক হটিয়ে আরেক ফ্যাসিবাদী ব্যবস্থার উত্থানের সম্ভাবনাকে জিয়ে রেখে আমরা নিশ্চিন্তে ঘরে ফিরতে পারি নাই। তাই ঠিক এক বছর পরে
আমরা শহীদ মিনারে আপনাদের সামনে দাঁড়িয়ে নতুন বাংলাদেশের আমাদের সেকেন্ড রিপাবলিকের 24 দফা ইস্তেহার ঘোষণা করছি। নতুন বাংলাদেশকে সেকেন্ড রিপাবলিক হিসেবে গড়ে তোলার ঘোষণাও দেন নাহিদ। পুরাতন ঝেড়ে ফেলে আমাদের রাষ্ট্রের নতুন যাত্রায় আমাদের প্রথম অঙ্গীকারী হচ্ছে গণপরিষদের মাধ্যমে একটা নতুন সংবিধান। জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণে আমাদের এই নতুন সংবিধান একনায়কতন্ত্র, পরিবারতন্ত্র, ফ্যাসিবাদী কাঠামোর বিলোপ করে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক অন্তর্ভুক্তিমূলক ও জনকল্যাণমুখী রিপাবলিক গঠন করবে। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশে দেশের বিভিন্ন স্থান থেকে আসেন এনসিপির নেতাকর্মীরা। তাদের সবার কণ্ঠে ছিল নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন। সাদ আহমেদের রিপোর্ট। গত বছরের এই দিনে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এক দফার ঘোষণা দেন নাহিদ ইসলাম। এক বছর পর ঠিক একই জায়গা থেকে তার দল জাতীয় নাগরিক পার্টির নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করেন তিনি। হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই নতুন স্বাধীনতা কেবল সরকার পরিবর্তনের জন্য ঘটেনি। যে ব্যবস্থার মধ্যে দিয়ে ফ্যাসিবাদ কায়েম হয়, আমরা সেই ব্যবস্থার পরিবর্তন চেয়েছিলাম। নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণার সমাবেশে যোগ দিতে সকাল থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে ছোট ছোট মিছিলে স্লোগানে স্লোগানে জড়ো হতে থাকেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। উপস্থিত ছিলেন জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সদস্যরাও। বিকেল 5টার দিকে সমাবেশস্থলে উপস্থিত হন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তার আগমনে উচ্ছ্বাসে ফেটে পড়েন আগত নেতাকর্মীরা। এ সময় তাদের কণ্ঠে ছিল নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন। তারা বলেন, বাংলাদেশের মানুষ এখন নতুন নেতৃত্ব দেখতে চায়। এনসিপি সেটা এই আন্দোলনে বিপ্লবে দেখাই দিয়েছে তারা দেশের জন্য জীবন পর্যন্ত দিতে পারে। সুতরাং দেশের জন্য যারা জীবন দিতে পারে তারা অবশ্যই দেশকে ভালো একটা দিকে নিয়ে যেতে পারবে। আমরা ওদের প্রত্যাশা যে এনসিপি দল ক্ষমতা আসুক, আমরা তাহলে নতুন একটা বাংলাদেশ পাবো। আমরা বাংলাদেশের মানুষ পরিবর্তন চাই দেখে এই 17 বছর পরে আমরা ফ্যাসিবাদ মুক্ত হতে পেরেছি। সেভাবে যদি আমরা সামনের দিকে এগিয়ে যাই, মানুষ তারুণ্যকে গ্রহণ করার জন্য মুখিয়ে আছে। নতুন বাংলাদেশের এই ইশতেহার বাস্তবায়িত হলে জুলাই শহীদ ও আহতদের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে, এমনটাই বলছেন আগত নেতাকর্মীরা। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ আগামীকাল মঙ্গলবার বিকেল 5টায় উপস্থাপন করা হবে আলোচিত জুলাই ঘোষণাপত্র। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণাপত্র পাঠ করতে পারেন। এতে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, আগামী নির্বাচন, প্রশাসনিক কাঠামোতে সম্ভাব্য পরিবর্তন এবং অর্থনৈতিক সংস্কার সহ গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হতে পারে। এই অনুষ্ঠানে সারা দেশ থেকে ছাত্র জনতাকে আনতে 8 জোড়া বিশেষ ট্রেন ভাড়া করেছে সরকার। আরও জানাচ্ছেন মাকদুরা মিতি। ৩৬ জুলাই ২০২৪ গত বছর এই দিনে পৃথিবী দেখেছিল এক অভাবনীয় গণ অভ্যুত্থান। ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ থেকে পালিয়ে যায় ফ্যাসিস্ট। এক বছর পর আবার ফিরে আসছে ৩৬ জুলাই। এই দিনে ঘোষিত হতে যাচ্ছে জাতির আকাঙ্ক্ষিত জুলাই ঘোষণাপত্র। এই উপলক্ষে সারা দিনব্যাপী আয়োজন থাকবে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে। তথ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে অন্তর্বর্তীকালীন সরকার। 5 আগস্ট বিকেল 5টায় এই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে। ঘোষণাপত্রে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, আগামী নির্বাচন, প্রশাসনিক কাঠামোতে সম্ভাব্য পরিবর্তন এবং অর্থনৈতিক সংস্কার সহ গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হতে পারে। জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে সারা দেশের ছাত্র জনতার অংশগ্রহণ নিশ্চিত করতে 8 জোড়া বিশেষ ট্রেন ভাড়া করেছে সরকার। এসব ট্রেনে মঙ্গলবার দুপুরের মধ্যে অংশগ্রহণকারীদের রাজধানীতে পৌঁছানো এবং অনুষ্ঠান শেষে একই ট্রেনে নিজ নিজ এলাকায় ফিরে যাওয়ার সুযোগ রয়েছে। পুরো ব্যবস্থার জন্য প্রাথমিকভাবে ব্যয় ধরা হয়েছে প্রায় 30,46,000 টাকা, যা বহন করবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। নির্ধারিত সময়সূচি অনুযায়ী দূরবর্তী জেলা রংপুর, চট্টগ্রাম, সিলেট ও রাজশাহী থেকে ট্রেনগুলো ছাড়বে 4 আগস্ট রাতে ও 5 আগস্ট ভোরে। আর ঢাকার আশেপাশের জেলা থেকে ট্রেন ছাড়বে অনুষ্ঠান শুরুর কয়েক ঘন্টা আগে। মাকদুরা মিতি, নিউজ ডেস্ক, দেশ টিভি।
বরিশাল সিটির সাবেক মেয়র খোকন শেরনিয়াবাতের রাজ্যে অনিয়মের জন্য নিয়ম ছিল। অভিযোগ আছে নিজ লোকের বাইরে টেন্ডার না দেওয়া, অর্থ আত্মসাৎ, দুর্নীতি ও চাঁদাবাজির গড়ে তুলেছিলেন সাংবাদিক সিন্ডিকেটও। সম্প্রতি তার দুর্নীতি অনিয়ম তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সচেতন মহলের দাবি নিরপেক্ষ তদন্তের। আরও জানাচ্ছেন শাকিল মাহমুদ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপন ফুফাতো ভাই আবুল খায়ের আব্দুল্লাহ ওরফে খোকন শেরনিয়াবাত 2023 সালে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র পদে নির্বাচিত হওয়ার 5 মাস পর দায়িত্ব নেন তিনি। মেয়র পদে দলীয় মনোনয়ন পাওয়ার পর আপন বড় ভাই বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত আব্দুল্লাহ ও ভাতিজা সাবেক সিটি মেয়র সাদেক আব্দুল্লাহকে পাশ কাটিয়ে গড়ে তোলেন নিজস্ব বলয়। সঙ্গী হিসেবে পান সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমকে। চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য, অর্থ আত্মসাৎ সহ দুর্নীতি ও অনিয়মের নানা অভিযোগ খোকন শেরনিয়াবাদের বিরুদ্ধে। নিজ দলের পাশাপাশি অন্য দলের নেতাকর্মী ও ব্যবসায়ীদের ক্ষতি করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। বরিশালে একটা চাঁদাবাজির সরবরাহ তিনি তৈরি করেছিলেন, যেমন নাকি নতুনবাদ বাস স্ট্যান্ড সহ আনুষঙ্গিক সকল বাজারঘাট তিনি দখল করেছিলেন। খোকন শেরনিয়াবাত আসলে অনেক স্বপ্ন দেখাইছে নির্বাচনের আগে, তার অনেক আমরা স্বপ্ন দেখাইছে এবং অনেক কিছু সে বলছে, কিন্তু বাস্তবে নির্বাচনের পরে সে আসলে কিছুই করে না। চাঁদাবাজি শুধু না, চাঁদাবাজদের দখলদারিত্ব নিয়েও আবার বিরোধ সৃষ্টি হতো এবং দ্বন্দ্ব হতো। এছাড়া জুলাই আন্দোলন দমনে 1 আগস্ট নিজ বলয় নিয়ে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির ব্যানারে সভা করেন খোকন। পরে অবস্থা বেগতিক দেখে 4 আগস্ট সহযোগীদের নিয়ে বরিশাল থেকে পালিয়ে যান খোকন। মেয়র থাকাকালে নিজের অপকর্ম ঢাকতে গড়ে তুলেছিলেন সাংবাদিক সিন্ডিকেট। নিজ সিন্ডিকেটের বাইরে তথ্য দিতে অসহযোগিতা ছিল খোকনের সময় ওপেন সিক্রেট। খোকন শেরনিয়াবাত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দিন বরিশাল সিটি কর্পোরেশনের সকল কর্মকর্তা কর্মচারীদের আওয়ামী লীগের আনন্দ মিছিলে বের করেন। প্রায় দুপুর 2টা পর্যন্ত ওই আনন্দ মিছিল চলে। অতক্ষণে বরিশাল সিটি কর্পোরেশনে কোনো নগরবাসী সেবা পায়নি। পরবর্তীতে নিউজ প্রকাশ হলে আমাকে বিভিন্ন ধরনের হুমকি টুমকি দেয়, যে কারণে আমার কর্তৃপক্ষ নিউজ ডিলিট দিতে বাধ্য হয়। তার একটা সিন্ডিকেট ছিল, তার কিছু সাংবাদিক ছিল, সেই সাংবাদিকদের নিয়েই উনি লুটপাট বাগেযোগে করত। যে কোনো প্রভাবের ঊর্ধ্বে থেকে দ্রুত সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিতের দাবি জানায় সচেতন মহল। শাকিল মাহমুদ, দেশ টিভি, বরিশাল। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে 2টি মোটর সাইকেল ও একটি সিএনজি চালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে 5 জন নিহত হয়েছে। আহত হন আরও 4 জন। রোববার বিকেলে ঢাকা সিলেট মহাসড়কে উপজেলার রামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানান, সুমন ও তার 2 বন্ধু লোকমান ও তুহিনকে নিয়ে মোটরসাইকেল যোগে ফুটবল খেলা দেখতে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়। এ সময় অপর দিক থেকে সিএনজি অটোরিকশার সাথে ত্রিমুখী সংঘর্ষ হয়। সরাইল খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, ঘটনাস্থলে মোটরসাইকেলের 4 জন আরোহী নিহত হয়। অপর একজনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। ঢাকা সিলেট মহাসড়ক একটি ব্যস্ততম সড়ক। এখানে আজ বিকাল 4:30 ঘটিকার সময় 2টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এই সময় আবার একটি সিএনজি এসে এই দুর্ঘটনায় পতিত হয়। এখানে আমরা 4টা ডেড বডি পেয়েছি। একজনকে আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করেছি। ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের নতুন বিক্রয় মূল্য নির্ধারণ করেছে সরকার। প্রতি 12 কেজি সিলিন্ডারের দাম 91 টাকা কমিয়ে 1273 টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি সিএনজির দাম প্রতি লিটারে 4 টাকা 18 পয়সা কমিয়ে 58 টাকা 28 পয়সা নির্ধারণ করা হয়েছে। রোববার নতুন এ মূল্যের ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BIRC। নতুন দাম রোববার সন্ধ্যা থেকে কার্যকর হয়েছে। এর আগে গত 2 জুলাই 12 কেজি সিলিন্ডারের দাম 39 টাকা কমিয়ে 1364 টাকা নির্ধারণ করা হয়েছিল। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ সত্ত্বেও 1000-এরও বেশি ইসরায়েলিদের নিয়ে জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদে প্রার্থনা করেন ইসরায়েলি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির। রোববার প্রার্থনার আগে আল আকসায় মুসলমানদের তাড়িয়ে দিয়ে তিনি বলেন,
পুরো গাজা উপত্যকায় ইসরায়েলি সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা হবে। ধর্মীয় উস্কানিমূলক এই কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব, জর্ডান সহ আরও অনেকেই। আরবিদ আফসারের রিপোর্ট। জেরুজালেমে ফিলিস্তিনি মুসলিমদের পবিত্র আল আকসা মসজিদ থেকে তাড়িয়ে এভাবেই প্রবেশ করেন ইসরায়েলি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির। রোববার তার সঙ্গে ছিল অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপনাকারী 1000-এরও বেশি ইসরায়েলি। আল আকসায় ইহুদিদের প্রার্থনা আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ সত্ত্বেও মুসলমানদের হাজার হাজার বছরের পুরনো মসজিদে তাদের নিয়ে প্রার্থনা করেন তিনি। দখল করা মাটিতে দাঁড়িয়ে গাজায় ইসরায়েলি সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করার কথা জানান বেন গভির। মাউন্ট টেম্পলের উপর দাঁড়িয়ে বলছি, পুরো গাজায় জয়লাভ করে উপত্যকায় ইসরায়েলি সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা হবে, হামাসের প্রত্যেকটি ব্যক্তিকে হত্যা করা হবে এবং ফিলিস্তিনিদের স্বেচ্ছায় উপত্যকা থেকে স্থানান্তর হবে। এভাবেই আমরা ইসরায়েলি বন্দীদের ঘরে ফিরিয়ে আনতে পারবো এবং যুদ্ধ জয়লাভ করতে সক্ষম হব। বেন গভিরের এমন ধর্মীয় উস্কানিমূলক বক্তব্যের পর ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী কাতস জানান, পশ্চিম তীরের জেরুজালেম, আল আকসা সহ একাধিক জায়গায় দখল আরও শক্তিশালী করেছে তেল আবিব। আন্তর্জাতিক আইন লঙ্ঘনে ইসরায়েলের বিরুদ্ধে বইছে নিন্দার ঝড়। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এক বিবৃতিতে জানান, দখলের সব সীমা অতিক্রম করেছে ইসরায়েল। অন্যদিকে বেন গভিরের এমন কর্মকাণ্ডকে আগ্রাসনের সর্বোচ্চ মাত্রা ও বিশ্বের সব মুসলমানদের উপর আঘাত বলে আখ্যা দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। সেই সঙ্গে তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। আল আকসা মসজিদে ইসরায়েলি কর্মকর্তাদের বারবার উস্কানিমূলক কর্মকাণ্ডে অঞ্চলে আরও অস্থিতিশীলতা বাড়বে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। আবার মসজিদে মুসলিমদের বের করে ইহুদিদের প্রবেশে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে বিবৃতি দিয়েছে জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এমন পরিস্থিতিতে পশ্চিম তীর জুড়ে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভে নেমেছে শতাধিক ফিলিস্তিনি। হাতে হাতে ফিলিস্তিনের পতাকা নিয়ে গাজায় যুদ্ধবন্ধের জন্য প্রতিবাদী কণ্ঠে স্লোগান দেন তারা। আরবিদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।